মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তাহলে আমি যে দেখলাম, আমি কেন, আমার সঙ্গে যারা ছিল তারাও দেখেছে, স্পষ্ট দেখেছে একটা হলদেটে খরগোশ। মানে এমন রঙের খরগোশ আমি কখনো দেখিনি। হোসেন ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরাতে হবে এই প্রাসাদ থেকে, সরাতে হবে এই সুলতানিয়াত থেকে, সরাতে হবে এই দুনিয়া থেকে। আর যদি উত্তর না দিতে পারো? কেন তাদের মতো নিজের প্রাণটা খোয়াবে বেটা? শেহজাদা হয়েছ, প্রাণ যদি খোয়াতেই হয় তো যুদ্ধের ময়দানে খোয়াও, বীরের মৃত্যু সে। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শেহজাদা হীরার কাহিনী, প্রথম পর্ব। নূরকে পাওয়ার প্রতিযোগিতায় আলী, হাসান এবং হুসেন তিনজনেই সমান কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। একজন নিয়ে আসে জাদু গালিচা, একজন জাদু শিং এবং একজন জাদু ফল। তাদের আব্বা সুলতান চিন্তায় পড়ে যায়, কার হাতে তুলে দেবে নূরকে। সুতরাং নতুন এক পরীক্ষার ব্যবস্থা হয়। তিন ভাইকে প্রাসাদের মাঠে দাঁড়িয়ে কাছের পাহাড়টার দিকে তীর ছুঁড়তে হয়। শর্ত একটাই, যার তীর সবচেয়ে দূরে যাবে সেই পাবে নূরকে। আলী এবং হুসেনের তীর পাওয়া গেলেও মেজ ভাই হাসানের ছোঁড়া তীর খুঁজে পাওয়া যায় না। তাদের আব্বা সুলতান ধরে নেয় হাসানের তীরই সবচেয়ে দূরে গেছে, তাই আর খোঁজ মেলেনি তার। সুতরাং শর্ত অনুযায়ী নূরের সঙ্গে হাসানের বিয়ে ঠিক হয়। বাকি দুই ভাই মেনে নিতে পারে না এই সিদ্ধান্ত। বড় ভাই আলী সংসার ছেড়ে বিবাগী হয়। সে দরবেশ হয়ে বাকি জীবনটা কাটানোর সংকল্প নেয়। সালতানাতের মধ্যেই এক মাজারে আশ্রয় নেয় সে। হুসেন কিন্তু এত সহজে হাল ছাড়ে না। সে চলে হাসানের তীরের সন্ধানে। তার স্থির বিশ্বাস, নিশ্চয়ই কিছু কারচুপি করেছে হাসান। এই কারচুপি ফাঁস করতেই হবে। হাসানের তীরটা শেষে পাহাড়ের ওপর একটা পাথরের খাঁজে খুঁজে পায় হুসেন। পাথরের সামনে যেতেই পাথর সরে যায়। হুসেনের সামনে খুলে যায় এক নতুন দুনিয়া। জিনদের এই দুনিয়া তার অচেনা। সঙ্গী সাথী নিয়ে হুসেনকে স্বাগত জানায় জিন রাজ্যের শেহজাদি জিনিয়া। আচ্ছা শেহরাজাদ, একটা কথা বলো, জিনিয়া কি করে জানলো যে হোসেন ওই তীর খুঁজতে আসবে? এবং দেখো, হোসেন যখনই এসে দাঁড়ালো ওই পাথরটার কাছে, ঠিক তখনই পাথরটা সরে বেরিয়ে এলো শেহজাদি জিনিয়া। সে কি করে জানলো যে হোসেন ঠিক ওই সময়টাতেই আসবে? জিনরা সব পারে হুজুর, তারা যে জাদু জানে। হ্যাঁ, জানলেও মানুষের চলাচল এভাবে নিয়ন্ত্রণ করতে পারে তারা। তাহলে তো মানুষের নসিব পর্যন্ত বদলে দিতে পারে জিনেরা। সে তো অবশ্যই হুজুর। এখানেও কি হোসেনের নসিব বদলে দেয়নি শেহজাদি জিনিয়া? কি ভাবছিল হোসেন আর কি পেল সে? দেখতে গেলে হাসানের থেকেও কিন্তু বেশি লাভবান হয় সেই। আলীর চেয়ে তো অবশ্যই ভাগ্যবান সে। আর কাহানিতে সব যদি অত যুক্তি মেনেই হয়, তাহলে যে কাহানিটাই হবে না হুজুর। কাহানি শোনার মজাটাই মাটি হয়ে যাবে। ওসব যুক্তিতক্ক দরবারেই মানায়। হ্যাঁ, এটা ঠিক বলেছ দুনিয়াজাদ। আসলে আমি দরবারে বসে ভাবছিলাম তো, তাই যুক্তিতর্ক ঢুকে পড়েছে আমার ভাবনা। সে কি হুজুর, আপনি দরবারে বসে কাহানির কথা ভাবেন? আপনার সালতানিয়াতের যে সর্বনাশ হবে তাহলে। কেন? একটা সালতানিয়াত চালাতে কত কঠিন কঠিন ভাবনা ভাবতে হয়, আব্বাকে তো আমি শুনেছি বলতে। সেটা ভাবার জন্য তোমার আব্বা আছে দুনিয়াজাদ, আমার অনেক দিনের বিশ্বস্ত ওয়াজির। কিন্তু হোসেনের কি হলো সেটা ভাবার কে আছে? ভাবার কি দরকার হুজুর? সেটা বলার জন্য তো আপনার উজিরের মেয়ে আছেই। আপনার অনেক দিনের বিশ্বস্ত উজিরের মেয়ে। চুপ কর বদতমিজ।
ভালো বললে দুনিয়াজাদ, ওয়াজিরের মেয়ে। তো তো আমার ওয়াজিরের মেয়ে, শোনাও এবার কি হলো হুসেনের? বিষটা কি খেলো সে? খেলো হুজুর। মানে কি বলছো? সে সে মরে গেল? ওই হাসান মেরে দিল ভাইকে শুধু একটা মেয়ের জন্য? মেয়েটা যে সুলতান হাসানের বিবি জাহাপানা, কজন নিজের বিবিকে হারাতে চায়? মানে আমি বলছিলাম, শুধু যে বিবির প্রসঙ্গ ছিল তা তো নয়, তাদের আব্বা সুলতান তো সালতানিয়াতটাও দান করেছিল হাসানের হাতে। এবং একটা কথা ভুলে যাবেন না হুজুর, সালতানিয়াত দানটা কিন্তু অনেকটা যেন উপরি দেওয়ার মতো ছিল। শর্ত ছিল নূরকে যে শাদি করবে তাকে দেওয়া হবে সালতানিয়াত। সালতানিয়াতের জন্য আলাদাভাবে সঠিক প্রার্থী বেছে নেওয়া উচিত ছিল না কি? অবশ্যই ছিল। তাছাড়া হোসেন ফিরে আসতেই খুব দ্রুত চারপাশটা বদলে যায় সুলতান হাসানের কাছে। সুলতান হাসান তার ভাইকে বিষ দেয় ঠিকই, কিন্তু সেটা তার আত্মরক্ষার জন্য, তাই নয় কি? সুলতান হাসান তো জানে না তার ভাই হোসেনের উদ্দেশ্য আসলে কি। এসব ব্যাপারে বিশ্বাস করা কঠিন নয় কি জাহাপানা? যথেষ্ট কঠিন, কাউকে বিশ্বাস করা যায় না। আচ্ছা, বিষটা দেয় কিভাবে আর কি হয় বিষে? হোসেন কি মারা যায়? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে সুলতান হাসানের কাছে। সে ভাবে সেই বিষ প্রয়োগ হবে কি করে? যাই করা হোক না কেন তাতেই দোষ পড়বে সুলতান হাসানের উপরেই। লোকে ধরে ফেলবে সুলতান হাসানের কারসাজি। তাই হাসান ভাবতে থাকে, তাহলে হাত গুটিয়ে বসে থাকবো, অপেক্ষা করব নিজের সর্বনাশের? সুলতান হাসানের ভয় হতে থাকে, সালতানিয়াত হারানোর ভয়, নূরকে হারানোর ভয়। আড়াল থেকে সে শুনে ফেলে নূর ও হোসেনের কথা। হোসেন ভাইয়া? কে? ভাবি? ভর দুপুরে খানাপিনা সেরে সুলতান হাসান চলেছে দরবারে। প্রাসাদের জেনানা মাহলের এক গোপন রাস্তায় সে দেখে ফেলে নূরকে। নিঃশব্দে সকলের নজর বাঁচিয়ে চলেছে নূর। আবরুর বালাই নেই, সন্দেহ হয় সুলতান হাসানের। নূর কোথায় যাচ্ছে এখন এভাবে? ওদিকে তো হুসেনের ঘর, তাহলে কি? সুলতান হাসানের সন্দেহই ঠিক। নূর সামান্য অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না। সরাসরি হোসেনের ঘরে ঢুকে তাকে ডাকে। সুলতান হাসান আড়াল থেকে সব দেখে, সব শোনে। কেমন আছো? ভালো, ভালো আছি। হাসান এও দেখে নূর ডাকতেই হোসেন সজাগ হয়ে ওঠে। সে ছিটকে দূরে সরে যায়। নূরের দিক থেকে ফিরে অন্যদিকে তাকিয়ে কথা বলে হোসেন। কোথায় ছিলে এতদিন? সে সে অনেক দূরে। অনেক দূরে? কোথায়? বলা বলা মানা আছে। মানা আছে? আমাকেও বলবে না ভাইয়া? একটা দীর্ঘশ্বাস হোসেনের বুকের গভীর থেকে উঠে আসে উত্তর হয়ে। এতদিন আমার কথা মনে পড়েনি তোমার? আমার মনে হয় তোমার এখন চলে যাওয়া উচিত ভাবি। কি বললে ভাইয়া? ভাবি মানে? মানে এখন তুমি আমার ভাই আর বিবি। এভাবেই ভর দুপুরে বেয়াব্রু আমার সামনে আসা তোমার উচিত হয়নি। উচিত হয়নি? এ কি বলছো ভাইয়া? তোমার সামনে আমার আবার আব্রু কিসের? সুলতান হাসান উপলব্ধি করে এক কঠিন সত্য। নূরের মনের মালিক সে একা নয়, সে মনের ভাগিদার আছে। ভাগিদার চেয়ে তার সালতানিয়াতেরও আছে, সেটা উপলব্ধি হয় আব্বার কথায়। দুপুরের খানা খাওয়ার সময় আব্বা বলে, আমি কথা স্পষ্ট করে বলতে দ্বিধা করি না, তোমরা জানো। আজ একটা কথা স্পষ্ট করেই বলছি, আলী ও হুসেন চলে যাওয়ার পর আমি একটা জিনিস উপলব্ধি করেছি। কি জিনিস আব্বা? আজ আমার এই পরিবারের এমন হতচ্ছাড়া দশার পিছনে দায়ী আমি। এই কি বলছেন আব্বা? হ্যাঁ হাসান, আমি আমার অন্দরমহলের সঙ্গে বাইরের জগৎটাকে
এক করে ফেলেছিলাম। স্পষ্ট করে বলছি, নূর আর সুলতানিয়াত কার হাতে তুলে দেব সে সিদ্ধান্ত এক বিচারে নেওয়া উচিত হয়নি আমার। তার মানে আপনি মনে করেন আমি সালতানিয়াত চালানোর যোগ্য নই? আমার মনে করা বা না করায় এখন আর কিচ্ছু আসে যায় না বেটা হাসান। যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি বলতে চাইছি, দুটো সিদ্ধান্ত আলাদা আলাদা নেওয়া উচিত ছিল আমার। মানে আরও একটা পরীক্ষা? হয়তো তাই, কে বলতে পারে। আব্বার কথায় হোসেন হেসে বলে, যা হওয়ার সে তো হয়েই গেছে। তখন আর এইসব মিছিমিছি ভেবে কেন কষ্ট পাচ্ছেন আব্বা? বরং যা হবে সেই কথাটা ভাবুন। কি হবে? উত্তর পায় না সুলতান হাসান। ভাই হোসেন কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গ টেনে আনে, কিন্তু সুলতান হাসানের মন আটকে থাকে একই প্রশ্নে। কি হবে? কোনো সর্বনাশের ইঙ্গিত দিচ্ছে কি হোসেন? তাকে হুমকি দিচ্ছে, নাকি শুধু কথার কথা আব্বার মন রাখার জন্য? সুলতান হাসানের চিন্তা বেড়ে যায়। সে আরও একটা বিষয় উপলব্ধি করতে পারে। হঠাৎ করে হুসেন এসে পড়ায় আমি যেন সকলের কাছে অপ্রিয় হয়ে গেছি। আমি যেন এই সংসারে বাড়তি হয়ে গেছি। আমাকে যেন কারোর প্রয়োজন নেই, আম্মিরও না। তার কাছে তার ছোট ছেলেই বেশি আদরের। আমার সামনেই সে হুসেনকে আদর করে বলছে, আমার চাঁদ, আমার জিগার কা টুকরা, এতদিন পরে আম্মিকে মনে পড়লো। আমি কি আর তোমাকে ভুলতে পারি বলো? হায় মেরে জান, এমন কথা শুনেও শান্তি। সুলতান হাসান আর সইতে পারে না। হুসেনের ফিরে আসা অসহ্য হয়ে ওঠে তার কাছে। মন ভরে ওঠে বিষ চিন্তায়। না না না, আর নয়। কথায় বলে প্রেমে আর যুদ্ধে সবই ন্যায্য। লোকে যা বোঝে বুঝুক, হুসেনকে আমার যে করেই হোক সরাতে হবে। সরাতে হবে এই প্রাসাদ থেকে, সরাতে হবে এই সুলতানিয়াত থেকে, সরাতে হবে এই দুনিয়া থেকে। তারপর আলী ভাইয়ার পালা। আর তারপর আমি, শুধুই আমি সুলতান হাসান, এই সুলতানিয়াতের একমাত্র মহান সুলতান, নূরের একমাত্র আশিক। আমি সুলতান হাসান। গভীর রাত্রে হোসেনের ঘরে কড়া নাড়ে হাসান। ঘুম ভেঙে জেগে ওঠে হোসেন। কে? আমি হাসান ভাইয়া। জেগে আছিস নাকি? দরজা খোল, দেখ তোর জন্য শরবত এনেছি। শরবত? এই মাঝরাতে? হাসান ভাইয়া দেখছি আমার আসার খুশিতে পাগল হয়ে গেছে। রাত দিনের ফারাক ভুলে গেছে একদম। দাঁড়াও ভাইয়া, খুলছি। এসো। এই যে শরবত নিয়ে এলাম তোর জন্য, খেয়ে নে। এই মাঝরাতে শরবত? হ্যাঁ, ভাবলাম এত বড় রাত, নিশ্চয়ই তোর তেষ্টা পাবে। পানি তো আছে ভাইয়া। থাকলে বা আমি নিয়ে আসতে পারি না? নে নে নে, ধর। তোমরা যা করছো না ভাইয়া। কি 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 করছি আমরা? আর কি, সবাই মিলে যা তোয়াজ শুরু করেছো আমার, এবার তো আমার রীতিমতো লজ্জা করছে। নিজেকে কেমন যেন পরপর মনে হচ্ছে। ধুর পাগলা, এতদিন পরে এলি, এটুকু তো করবই। নে নে নে, শরবতটা খেয়ে শুয়ে পড়, অনেক রাত হলো। সুলতান হাসান ভাই হোসেনকে প্রায় জোর করেই শরবত খাইয়ে দেয়। তারপর তাকে শুয়ে চাদর টেনে দেয় তার গায়ের উপর। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চলি রে, ঘুমিয়ে পড়। হ্যাঁ চলো, দরজাটা বন্ধ করে দিই। হোসেন চাদর সরিয়ে বিছানা থেকে উঠতে যেতেই হাসান বাধা দিয়ে বলে, থাক না খোলা দরজাটা। এখানে কি তোর শত্রুর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে? না, ঠিক তা নয়, তবুও যদি কেউ ঢুকে যায় হুট করে। আরে কে ঢুকবে? ঢুকলে তো এই আমি আর আম্মি। পরদিন সকালে প্রাসাদের পরিবেশ শান্ত। সুলতান হাসান প্রতিদিনের মতো দরবারে গিয়ে বসে। বেলার দিকে হঠাৎ বেআব্রু নূর ছুটে আসে দরবারে। হাসান, হাসান, হাসান! নূরকে ওভাবে আসতে দেখে ছুটে যায় সুলতান হাসান।
এ কি বেগম, তুমি এভাবে এখানে? তোমার আবরু কোথায়? আবরুর প্রসঙ্গে দমে যায় নূর। নকাব টেনে বলে, গুস্তাখি মাফ হুজুর, কি হয়েছে? হোসেন ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? এমনও যে হতে পারে ভাবতেই পারেনি সুলতান হাসান। আরো ভয় পেয়ে যায় সে, মুখ ফসকে বলে ওঠে, তাহলে তাহলে কি সব জেনে গেল? সুলতান হাসানের স্বগতোক্তি শুনে ফেলে নূর। কি জেনে গেল? না কিছু না। খুঁজেছ ভালো করে? সবাই খুঁজেছে, তন্ন তন্ন করে খুঁজেছে। বাড়ি আব্বা লোক পাঠিয়ে খোঁজ নিয়েছে। ভাইয়ের সঙ্গে যারা এসেছিল তারাও গায়েব, একজনও কোথাও নেই। সুলতান হাসান ছুটে যায় হোসেনের ঘরে। সে ঘরে সব যেমন ছিল তেমনই আছে, এমনকি রাতের শরবতের পাত্র খালি পড়ে আছে বিছানার পাশে দেরাজের উপরে। শুধু হোসেনের দেখা নেই। হোসেন তখন বহু দূরে জিন শেহজাদি জিনিয়ার বাহু ডোরে। বিষের কোনো প্রভাবই নেই তার শরীরে। জাদু পানি খাইয়ে তার শরীরের বিষ পানিতে বদলে দিয়েছে জিন শেহজাদি জিনিয়া। সুলতান হাসানের সব কীর্তিও শুনিয়েছে তাকে। শুধু একটা প্রশ্নের উত্তর জানা তখনও বাকি তার। কিন্তু আমি এখানে এলাম কি করে? আমি নিয়ে এলাম। তুমি তুমি ওখানে গেলে কখন? কেউ দেখে ফেললো না তো? হায় আল্লাহ, আমি কেন যাব ওখানে? আমি তো এখানেই ছিলাম, আমার ঘরে। তোমার তোমার পথ চেয়ে বসেছিলাম, কিন্তু যখন দেখলাম বিষের জ্বালায় তুমি ছটফট করছো, তখন আর পারলাম না। নিজেই মন্ত্র পড়ে তোমাকে আর তোমার লোক লস্কর সব নিয়ে এলাম এখানে। তারপর জাদু পানি খাওয়াতে সুস্থ হলে তুমি। ছটফটানিটা একটু কমলো, আর ঘুমিয়ে পড়লে চুপটি করে। তারপর কি হলো? তারপর তো আর কিছুই নেই হুজুর, এখানেই শেষ। এখানেই? হ্যাঁ, এখানেই। সুলতান হাসান শাস্তি পেল না? সেটা আপনারা দুজনে দিয়ে নিন না হুজুর, নিজের নিজের মতো করে। সেটা তো পাওয়া উচিত তার। তাছাড়া একজন বিবাহিত মহিলা পরপুরুষের সঙ্গে থাকতে পারে কখনো? বহুত খুব। আমি তাহলে সুলতান হাসানের মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। কি বলো দুনিয়াজাদ, ঠিক আছে তো? তাহলে নূরের কি হবে হুজুর? তাও বটে, হোসেন তো আবার জিনিয়াকে বিয়ে করে নিয়েছে, আর ওদিকে আলী হয়ে গেছে দরবেশ। নূরকে তাহলে দেখবে কে? সে তো একা হয়ে যাবে। তাও তো ঠিক। তাহলে হাসানের মৃত্যুদণ্ডটা বরং মুলতুবি থাক আপাতত, বুঝলে? আর কটা দিন সালতানিয়াত সামলে নিক, তারপরে দেখছি। সেই ফাঁকে তুমি বরং আরেকটা কাহিনী শোনাও বেগম। আরেকটা কাহানি? হ্যাঁ আব্বা, আর একটা। বেশ, তাহলে শুনুন হুজুর, এবার এক শাহজাদার কাহানি শোনাই। শাহজাদা হীরা। শাহজাদা হীরা সুলতান সমাজ শাহর একমাত্র সন্তান। সে যেমন পণ্ডিত, তেমনই সাহসী এবং বীর, তেমনই যুদ্ধে নিপুণ, আর তেমনই তার রূপ। শাহজাদা হীরা প্রতিটি যুবতীর স্বপ্নের পুরুষ। কিন্তু শাহজাদার মন খারাপ। কেন খারাপ তা কেউ জানে না। মুখে রুচি নেই, লেখাপড়ায় মন নেই, চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, কোনো কিছুই ভালো লাগে না তার। হাকিম ডাকা হয়। হাকিম সাহেব শাহজাদার কপালে হাত দিয়ে দেখেন, জীব দেখেন, নাড়ি ধরে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। শেষে মাথা দুলিয়ে সুলতানকে বলেন, জাহাপানা, শাহজাদার নাড়ি বড় ধীরে চলছে। এভাবে চললে বিছানায় পড়ে যাবেন, বেশি দেরি নেই আর। সেই জন্যই তো তোমাকে ডাকা হেকিম। এভাবে চললে যে বিছানায় পড়ে যাবে সেটা আমিও বুঝি। সেটা আমি তোমার মুখে আবার শুনতে চাই না। আমি এর নিদান চাই। বলো বলো, কিভাবে সে সুস্থ হবে? হ্যাঁ, এটাই তো মুশকিল জাহাপানা।
এর জন্য কোনো দাওয়াই নেই, ভালো মন্দ খানা দরকার। কিন্তু উনি তো শুনলাম খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছেন। তাহলে এমন ব্যবস্থা করো যাতে ও খায়, খিদে পায়, মুখে রুচি ফেরে। গুস্তাখি মাফ হুজুর, মুখে রুচি গেলে তো ফেরানোর প্রশ্ন। মুখে রুচি আছে ঠিকই, খিদেও আছে, কিন্তু ওনার মনে রুচি নেই। এর নিদান আমি কি করে দেব হুজুর? আমি যে শরীরের চিকিৎসা করি, মনের চিকিৎসা আমার জানা নেই হুজুর। খাসা একটা কথা বলে হাকিম, মনের চিকিৎসা। আর কোনো অবিবাহিত যুবকের মনের চিকিৎসা তো একটাই, প্রত্যেক আব্বা আম্মি জানে, ধরে বিয়ে দিয়ে দেওয়া। সুতরাং শাহজাদার বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু হয়। একটা দুটো খোঁজ আসতেই জানতে পারে শাহজাদা, আর তখনই বেঁকে বসে, আম্মির কোলে মাথা রেখে বলে, আমি শাদি করব না আম্মি। হায় আল্লাহ, সে কি কথা? শাদি করবি না কি রে? তোর আব্বা তো তোর জন্য পাত্রী খুঁজছে, 2-4টে সম্বন্ধ এসেছে, ভালো ভালো সম্বন্ধ। আমার তো বেশ পছন্দ হয়েছে একজনকে, ভারী মানাবে তোর সঙ্গে। তোর আব্বারও পছন্দ হয়েছে বেশ। তাহলে আব্বাকেই শাদিটা করে নিতে বলো না, আমাকে আবার জ্বালাচ্ছ কেন? বেশর্মা, বলতে আটকায় না মুখে, যা ইচ্ছে বলে যাচ্ছিস। বারে, তোমরা যা ইচ্ছা করতে পারো, আর আমি যা ইচ্ছা বললেই দোষ? কি করেছি আমরা? এই যে আমাকে না জানি আমার জন্য পাত্রী খুঁজছো। এতে আবার জানানোর কি আছে? প্রত্যেক আব্বা আম্মি তো তাই করে। তাই বলে তোমাদেরও করতে হবে? আমি শাদি করব না যখন বলেছি তখন করব না। অমন করে না সোনা, অমন বলতে নেই। আমরা কত আশা করে বসে আছি বল। বসে থাকো, আব্বাকে বলে দিও ইমাম সাহেব যখন কবুল করাবেন তখন আমি কবুল করব না, কিছুতেই না। বেটার কথা শুনে তো আম্মি বেগম মুশকিলে পড়ে যায়। সুলতানকে বলে বেগম। সুলতানও বেশ চিন্তায় পড়ে। চিন্তায় পড়ে সারা দরবার। এক উজির বুদ্ধি দেয়, জাহাপানা, হুকুম দেন তো কিছু নিবেদন করতে চাই। বলো উজির। হুজুর, আমার মনে হয় একঘেয়ে এই কিল্লায় থাকতে থাকতে শাহজাদার বিরক্তি ধরে গেছে। শাহজাদার জন্য হাওয়া বদলের ব্যবস্থা করলে আশা করি তিনি গররাজি হবেন না। উজিরের প্রস্তাব সুলতানের মনে ধরে। সুলতান বেগম মারফত সে প্রস্তাব শাহজাদার কানে পৌঁছে দেয়। শাহজাদা ভাবে, এমন অবস্থায় কোথাও একটু পালিয়ে যাওয়াই ভালো। বাড়ির লোকগুলো যেভাবে দিনরাত বিয়ে বিয়ে করে কানের পোকা নাড়িয়ে দিচ্ছে, কদিন এদের ছেড়ে একটু অন্য কোথাও গিয়ে থাকলেই রেহাই পাওয়া যাবে। সুতরাং শাহজাদা হীরাও রাজি হয়ে যায়। সালতানিয়াতের প্রান্তে সুলতানের এক প্রাসাদ আছে, লোকে বলে শিকার বাড়ি। শিকার বাড়ি যেতে পাক্কা একবেলা সময় লাগে। প্রতি বসন্তে সুলতান সেখানে তার ইয়ার দোস্ত উজির আমিনদের নিয়ে যায়। কয়েকটা দিন হেসে খেলে ফুর্তি করে কাটিয়ে আসে। শাহজাদাকে শিকার বাড়িতে পাঠায় বাদশাহ সমাজ। সঙ্গে যায় শাহজাদার ইয়ার দোস্ত লোক লস্কর সিপাহী শান্ত্রী। 2 দিন বেশ ফুর্তিতে কাটে সবার। একমাত্র শাহজাদার মন ভালো হয় না। শাহজাদার মন ভালো করতে সকলে সিদ্ধান্ত নেয় শিকারে যাবে। শিকার বাড়ি থেকে একটু দূরে নদীর ওপারে বন। নদীতে বনের পশু পাখিরা পানি খেতে আসে। ওই নদীর ধারেই একটা ভালো জায়গা দেখে তাঁবু ফেলা হয়। শাহজাদা ও তার সঙ্গী সাথীরা ভোর ভোর পৌঁছে যায় তাঁবুতে। তারপর প্রতীক্ষা। প্রতীক্ষা আর শেষ হয় না। অনেক বেলার দিকে প্রথমে আসে একটা খরগোশ। খরগোশটা দেখে শাহজাদা চেঁচিয়ে ওঠে, ওকে মেরো না কেউ, ওকে আমি পুষবো। ব্যাস, অমনি হুড়োহুড়ি পড়ে যায়। সকলে ছোটে খরগোশ ধরতে। একবার যদি ওই খরগোশটা ধরে শাহজাদাকে দেওয়া যায়, তাহলেই তো কেল্লা ফতে। শাহজাদা খুশি হয়ে যাবে, আর শাহজাদাকে খুশ করতে পারলে সুলতান তোফায় ভরিয়ে দেবে। কিন্তু খরগোশও কি আর বসে থাকার পাত্র যে বসে বসে ডাকবে, আয় তোরা আমাকে ধর। খরগোশটাও যেই না দেখে লোকে তাকে ধরতে আসছে, অমনি দেয় দৌড়। শাহজাদা হায় হায় করে ওঠে। অত সুন্দর খরগোশটা
হাতছাড়া হয়ে যাবে। শাহজাদা আর অপেক্ষা করে না, সেও ছুটতে শুরু করে খরগোশের পেছনে। খরগোশটা এমন বোকা, বেটা জঙ্গলের দিকে না গিয়ে ছোটে ফাঁকা জমির দিকে। ওদিকটায় পাথুরে মাটি, গাছপালা নেই, মাঝে মাঝে আগাছার ঝোপ, ছোট ছোট টিলা উঠে গেছে। এমনই একটা টিলায় উঠে খরগোশটা অদৃশ্য হয়ে যায়। শাহজাদা হীরা অনেক ছুটেও ধরতে পারে না খরগোশটাকে। হাঁপ ধরে যায় তার, দাঁড়িয়ে একটু দম নেয়। তখনই বোঝে সঙ্গী সাথীরা কেউ তার পেছনে নেই, সে একা হয়ে পড়েছে। ফিরে দেখে চারদিকে ধুধু পাথুরে প্রান্তর, আর মাঝে মাঝে টিলা। মানুষ কেন, কোনো প্রাণী পর্যন্ত নেই। ছোটার সময় আর দিক খেয়াল করে ছোটেনি সে, যে ফিরে যাবে। দূরে তাকিয়ে জঙ্গলটাকেও দেখতে পায় না আর। সে ভাবে হয়তো কোনো টিলার পেছনে ঢাকা পড়ে গেছে জঙ্গলটা, একটু উপর থেকে নিশ্চয়ই দেখা যাবে। শাহজাদা হীরা যে টিলাটায় দাঁড়িয়েছিল সেটারই উপর দিকে উঠতে শুরু করে। উঠতে উঠতে একেবারে চূড়ায় পৌঁছে যায় সে। তবু জঙ্গল চোখে পড়ে না তার, কিন্তু অন্য একটা জিনিস চোখে পড়ে। টিলার উপরে সুন্দর এক বাগান দেখতে পায়। আশ্চর্য হয় শাহজাদা। সে কি, এমন পাথুরে জমিতে এত সুন্দর বাগান! দেখে তো মনে হচ্ছে রীতিমতো দেখভাল করা হয়। তাহলে নিশ্চয়ই ওখানে লোক থাকবে। আর একটু পানি, তেষ্টা পেয়েছে খুব। যাই, ওখানে গিয়ে দেখি। শাহজাদা হীরা বাগানে প্রবেশ করে। এমন সুন্দর বাগান সে আগে কখনো দেখেনি। অদ্ভুত অদ্ভুত সব ফুলের গাছে ভর্তি বাগান। কোনো গাছই বেশি বড় নয়, সব গাছে ভরে আছে নানা রঙের ফুল। শাহজাদা হীরা মুগ্ধ হয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে বাগানটা। এদিক সেদিক ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখে একজন বসে আছে, মাথায় তাজ, পরনে বাদশাহী পোশাক, কিন্তু পায়ে জুতো নেই। তার বসার আসনটিও বাদশাহী। সামনে আসতে বোঝা যায় লোকটি বেশ বৃদ্ধ, তবে বৃদ্ধ হলেও চেহারায় একটা বাদশাহী জৌলুস রয়েছে। শাহজাদা সেলাম করে বলে, এই বাগানে আপনি একা? মানে আর কাউকে তো দেখছি না। দেখার কথাও নয়। এখানে আসবে কে? কি আছে এখানে যে আসবে? সে কি, এত সুন্দর বাগান বলে কথা, আপনি তো এসেছেন। আমি? আমার কথা ছাড়ো। আমাকে দেখে কি তোমার মানুষ মনে হয়? মানে আপনি মানুষ নন? সে কথা নয়, আমি মানুষই, কিন্তু মানুষের সমাজে থাকার মতো মানুষ আমি নই। কেন? এমন কি অপরাধ করেছেন যে মানুষের সমাজে আপনি থাকতে পারবেন না? শুধু অপরাধ করলেই কি মানুষের সমাজে থাকা যায় না? না, সে কথা নয়, আরও কারণ থাকতে পারে। আমি জানতে চাইছি সেই কারণটা কি। যেখানে মানুষ আসাটাই অস্বাভাবিক, সেখানে আপনি এসেছেন কেন? সে অনেক কথা বেটা, আমার কথা ছাড়ো। তুমি এখানে কেন? এখানে মানুষ তো দূরের কথা, পাখি পর্যন্ত আসে না। শাহজাদা হীরা এতক্ষণ লক্ষ্য করেনি। বৃদ্ধের কথায় খেয়াল হয়, এসে থেকে কোনো পাখিও দেখেনি সে, পাখির ডাকও শোনেনি। তাহলে কি সে স্বপ্ন দেখছে? সে শুনেছে, কিতাবেও পড়েছে, মরুভূমির মধ্যে নাকি এমন হয় বহু জায়গায়, সেগুলোকে বলা হয় মরীচিকা। দূর থেকে মনে হয় জান্নাত, আসলে সেটা বিভ্রম। তাহলে কি বিভ্রম হলো তার? বৃদ্ধ মনে হয় তার মনের কথা বুঝে ফেলে, হেসে বলে, আমার কথায় চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে বেটা। না, মানে আমি ভাবছি ফিরবো কি করে। কে তুমি? কোথায় ফিরতে চাও? আমি বাদশাহ সামাজ শাহের পুত্র শাহজাদা হীরা। আমি আমার প্রাসাদে ফিরতে চাই। অন্তত আমার আব্বার শিকার বাড়িতে ফিরলেও হবে। ও, সুলতান শামস শাহের শিকার বাড়ি? সে তো কাছেই। ওই যে টিলা দেখছ,
যেটা বেয়ে তুমি নামলে এখানে? বৃদ্ধ হাত তুলে ইঙ্গিত করে। শাহজাদা হীরা ইঙ্গিত অনুসারে একবার ফিরে টিলাটা দেখে বলে, আপনি আমায় নামতে দেখেছেন? দেখেছি। তুমি বেশ বিভ্রান্ত ছিলে, সেটাও দেখেছি। এখন জানলাম তুমি পথ হারিয়েছ। কিন্তু এ পথে তুমি এলে কি করে? নিশ্চয়ই তুমি একা ছিলে না, লোক লস্কর ছিল নিশ্চয়ই সঙ্গে। তারা তোমায় আটকালো না? আর বলবেন না, এসেছিলাম শিকারে। একটা খরগোশের পিছনে ধাওয়া করতে করতে পথ হারিয়ে ফেলি। ওই খরগোশটা ওই টিলাটায় উঠেই অদৃশ্য হয়ে যায়। খরগোশ এখানে? কেন, খরগোশ নেই এখানে? না বেটা, এখানে খরগোশ নেই, থাকতেও পারবে না। তাহলে আমি যে দেখলাম, আমি কেন, আমার সঙ্গে যারা ছিল তারাও দেখেছে, স্পষ্ট দেখেছে একটা হলদেটে খরগোশ। মানে এমন রঙের খরগোশ আমি কখনো দেখিনি। ওটাকেই পুষবো ইচ্ছে ছিল, তাই ধরতে ছুটেছিলাম সবাই। এখানে এসে ওটা হাওয়া হয়ে গেল। পিছনে ফিরে দেখি আমার সঙ্গী সাথীরাও কেউ নেই। ওটা খরগোশ নয় বেটা, ওটা একরকম হিংস্র প্রাণী। এদেশে এমন প্রাণী খুব কম পাওয়া যায়। ওরা সাপ ধরে খায়। এই এই এলাকাটা সাপেদের রাজ্য। সাপেরা যেমন আছে, তেমন ওই প্রাণীগুলোও আছে। কি বলছেন আপনি? তাই বুঝি এখানে মানুষ বা অন্য কোনো প্রাণী, এমনকি পাখিও আসে না? ঠিক ধরেছ তুমি। তোমার নসিব ভালো যে তুমি এখানে আসতে পেরেছ। পথেই সাপের ছোবলে হয়তো ওই প্রাণীটার জন্যই সাপেরা তোমার দিকে আসেনি। সর্বনাশ, তাহলে যে বিপদ। ভয় পেও না বেটা, এই যে গাছগুলো দেখছো, এগুলো সব জড়িবুটি গাছ। সাপেরা এর গন্ধ সহ্য করতে পারে না, ওই প্রাণীগুলোও পারে না। গন্ধ? কই, আমি পাচ্ছি না তো। তোমার তো পাওয়ার দরকার নেই বেটা, সাপেরা পেলেই হবে। তারা গন্ধ পেয়ে এদিকে না এলেই যথেষ্ট। আমাকে কি ওই পথ ধরেই ফিরতে হবে? সেটাই তো স্বাভাবিক। যে পথে এসেছো, ফিরতে হলে সেই পথই ধরতে হবে। ওই টিলার ওপর উঠে একটু দেখলেই দেখতে পাবে একটা টিলা আছে, যেটার মাথায় একটা বিশাল গাছ আছে। অমন গাছ মাথায় টিলা আর দ্বিতীয়টি নেই। সেই টিলার দিকে এগিয়ে যাবে। টিলাটা টপকাতেও পারো, আবার পাশ দিয়েও যেতে পারো। ওটার ওপারেই নদী। নদীর কাছেই তোমার আব্বার শিকার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, নদী পর্যন্ত চলে গেলে আমি শিকার বাড়ি চিনে নিতে পারবো। বেশ বেশ, তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। হ্যাঁ, কিন্তু একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। বলো। আপনি কে? মানে এখানে একা এই বিপদের মধ্যে আপনি কি করছেন? মৃত্যুর দিন গুনছি। মানে? তাহলে শোনো আমার কাহিনী। বিশ্বাস হবে কিনা জানি না। আমি ছিলাম ব্যাবিলনের সম্রাট। হাজার হাজার লাখ লাখ সৈন্য সামন্ত ছিল আমার। ধনদৌলত তো ছিলই। 7 ছেলে নিয়ে বেশ সুখেই ছিলাম আমি। একদিন আমার দরবারে এক দূত এলো। সে বলল, সালাম জাহাপানা, আমি সেন মহসিনের সুলতান কামুসের দূত। স্বাগত দূত, বলুন কি সংবাদ? হুজুর, সেন মহসিনের শাহজাদি মুরা সম্পর্কে আপনি অবগত আছেন নিশ্চয়ই? হ্যাঁ, শুনেছি সে নাকি অসাধারণ রূপবতী। তার সামনে আসমানের চাঁদও জেল্লা হারায়। একদম ঠিক শুনেছেন হুজুর। এবং শুধু তাই নয়, শাহজাদি মুরার মতো পণ্ডিত সেন মহসিনের দ্বিতীয় আর কেউ নেই। আচ্ছা, বেশ। আজ্ঞে হুজুর, শাহজাদি মুরা বিবাহের উপযুক্ত হয়েছেন। সুলতান কামুস তার জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন। কিন্তু শাহজাদির কিছু শর্ত আছে, আর এখানেই সৃষ্টি হয়েছে এক বিরাট গোলমাল। কি শর্ত? শাহজাদির রূপবান বা গুণবান স্বামী না হলেও চলবে,
কোনো শাহী পরিবারের সদস্য হতে হবে পাত্রকে এমনও কোনো শর্ত নেই। অধ্যাপক, সওদাগর, মায় কোনো সাফাইওয়ালাও তার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে উপস্থিত হতে পারে। শুধু তার একটাই শর্ত, তিনি একটা প্রশ্ন করবেন প্রার্থীকে। যে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকেই শাহজাদি বিয়ে করবে। প্রশ্ন? কি প্রশ্ন? আগে সে তো হুজুর, তিনি সবাইকে এক প্রশ্ন করবেন না। কি প্রশ্ন করবেন সেটা একমাত্র তিনিই জানেন। দূত যখন ব্যাবিলনের দরবারে আসে তখন সম্রাটের বড় বেটাও সেখানে উপস্থিত। শাহজাদি মুরার সম্পর্কে সে বহু শুনেছে তার ইয়ার দোস্তের কাছে। শুনেছে যারাই সিনমাসিনে সওদা করতে যায় তারাই নাকি একবার অন্তত শাহজাদি মুরাকে দেখে ফেরে, এবং যারা একবার তাকে দেখে তারা বারবার তাকে দেখতে ছুটে যায়। তার রূপ নাকি দিলে নেশা ধরায়। কিন্তু অত সহজ নয় তাকে দেখা। তাকে দেখতে হলে অপেক্ষা করতে হয়। বছরে একদিন নাকি বিশাল এক শোভাযাত্রা বের হয় সিনমাসিনে, শাহী শোভাযাত্রা। সৈন্যরা কুচকাওয়াজ করে পথে। সেই অনুষ্ঠানে সেলামি নিয়ে সুলতানের সঙ্গে শাহজাদিও আসে। যাদের দেখার তারা সেখানেই দেখে শাহজাদিকে। দূতের সংবাদ শুনে সম্রাটের বড় বেটা বলে, আব্বা, তাহলে হুকুম করুন আপনি, আমি বেরিয়ে পড়ি। সে কি, এত তাড়াহুড়োর কি আছে? আগে সবটা শোনো, তারপর একটু ভাবতে দাও। গুস্তাখি মাফ হুজুর। ভাবার সময় একটা কথা খেয়াল রাখবেন, শাহজাদির প্রশ্নের উত্তর দিতে পারলে শাহজাদি আপনার সঙ্গে শাদী করবেন, কিন্তু উত্তর না দিতে পারলে কিন্তু না দিতে পারলে আগে হুজুর আর জান নিয়ে ফিরে আসতে হবে না, গর্দান যাবে। সর্বনাশ। আজ্ঞে হুজুর। এবং দুঃখের বিষয় এমন হয়েছেও বেশ কিছু। শুধু শাহজাদা বা সুলতানরাই নয়, বেশ কিছু সাধারণ মানুষও শাহজাদিকে বিয়ে করার লোভে প্রশ্নের উত্তর দিতে ছুটে গেছে, কিন্তু শেষে সঠিক উত্তর না দিতে পেরে গর্দান খুইয়ে কবরে ঠাঁই নিয়েছে তারা। আমাদের সুলতানের কাছে বিষয়টা করে তুলেছে আরো জটিল, আরো চিন্তার এবং আরো দুঃখের। না না বেটা, তোমাকে যেতে হবে না ও দেশে। আপনি এত ভয় কেন পাচ্ছেন আব্বা? আমি তো মূর্খ নই, লেখাপড়া করেছি, বিদেশ থেকেও লেখাপড়া শিখে এসেছি। আমার ওপর ভরসা রাখতে পারেন আব্বা। একজন শাহজাদি কি এমন প্রশ্ন করতে পারে যার উত্তর আমি জানি না? দেখবেন আমি ঠিক সঠিক উত্তর দিয়ে শাহজাদিকে আমার বিবি বানিয়ে নিয়ে ফিরব এই দেশে। আর যদি উত্তর না দিতে পারো? আপনি প্রথমেই খারাপটা চিন্তা কেন করছেন আব্বা? ভালোটাও দেখুন। সম্রাট তার বড় বেটাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নাছোড়বান্দা বড় বেটা কিছুই শোনে না। শেষে বাধ্য হয়ে বড় বেটাকে সিনমাসিনে যাওয়ার অনুমতি দেয়, এবং কিছুদিনের মধ্যেই খবর আসে যে সিনমাসিনের শাহজাদির উত্তর দিতে পারেনি ব্যাবিলন সম্রাটের বড় বেটা, এবং তার গর্দান গেছে। এমন খবর আসতেই সম্রাটের আর বেটাদের মধ্যেও প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। তারা সকলে সম্রাটকে বলে, আব্বা আপনি অনুমতি দিন, আমরা সিনমাসিন আক্রমণ করি। হ্যাঁ আব্বা, আমাদের ভাইয়াকে খুনের প্রতিশোধ আমরা নিয়ে আসি। আমরাও ব্যাবিলনের সাহস দেখিয়ে দিই ওই সিনমাসিনের সুলতানকে। আহ, চুপ করো তোমরা। তোমরা জানো সিনমাসিন এখান থেকে কত দূর? সেখানে যুদ্ধযাত্রা করা চারটিখানি কথা নয়, অন্য অনেক সালতানাতের ওপর দিয়ে যেতে হবে। স্বাভাবিকভাবেই সেই সব সালতানাতের সুলতানরা তাতে আপত্তি করতে পারে। তখন তাদের সঙ্গেও যুদ্ধ করতে হবে। করব যুদ্ধ? কত যুদ্ধ করবে? যুদ্ধ মানেই যে লোকক্ষয়, শক্তিক্ষয়, সেটা বোঝো না? দেখা যাবে হয়তো যখন গিয়ে পৌঁছবে সিনমাসিনে, তখন না থাকবে সৈন্য, না থাকবে অস্ত্র। কি দিয়ে যুদ্ধ করবে তখন? তাহলে আমাদের অনুমতি দিন, আমরাও তো লেখাপড়া কম করিনি, আমরা ওই শাহজাদির প্রশ্নের উত্তর দিয়ে আসি। আর যদি না পারো? তাহলে বুঝবো আমরা আপনার অযোগ্য পুত্র। আপনার পুত্র শোকের প্রতিশোধ নিতে আমরা অক্ষম। যদিও বা কোনোভাবে বেঁচে যাই, তবুও আপনার সামনে এসে দাঁড়ানোর সাহস করব না। সম্রাট তার বাকি ছেলেদেরও আটকাতে পারে না, এবং কিছুদিন পরে
তাদেরও মৃত্যুর খবর আসে। সম্রাট হতাশ হয়ে পড়ে। সংসারে আর মতি থাকে না তার। সে ব্যাবিলন ত্যাগ করে দেশ ভ্রমণে বের হয়। নানা দেশ ঘুরে শেষে সেই টিলার পাশে জমিটাতে মন লাগে তার। কেন? এই সুন্দর বাগানের জন্য? তখন এখানে বাগান কোথায়? বাগান তো আমি এসে করেছি। এখানের এই নীরবতা আমার মনে শান্তি দেয়। সেদিন থেকেই আমি এখানে থাকতে শুরু করি। সম্রাটের কথা শুনে শাহজাদা হীরার কৌতূহল হয়। সে জানতে চায়, আচ্ছা, এই সিনমাসিন কোন দিকে আর কিভাবে যেতে হয় এই সিনমাসিন? শাহজাদা হীরার কথা শুনে চমকে ওঠে সম্রাট। তুমি সিনমাসিন যাবে নাকি? খবরদার না, খবরদার যেও না। ওই শাহজাদি আসলে শাহজাদি নয়। ও একটা খুনি, একটা পাগল, একটা উন্মাদ। শাহজাদা খুন করার নিষ্ঠুর খেলায় ও মত্ত। বৃদ্ধ সম্রাটের বাতলানো পথ ধরে শিকার বাড়িতে ফিরে আসে শাহজাদা। ফেরার পথে বৃদ্ধই একটা গাছ দেখিয়ে তার একটা ডাল ভেঙে নিয়ে যেতে বলে তাকে। তার গন্ধের চোটে সাপ খুব ধারে কাছে আসতে পারে না শাহজাদা হীরার। যদিও শাহজাদা কিছু গন্ধ পায় না। শিকার বাড়ির সামনে এসে ডালটা ছুঁড়ে ফেলে বলে, যত সব আজগুবি, সাপ নাকি গন্ধে আসবে না। শিকার বাড়ি থেকে প্রাসাদে ফিরে শাহজাদা সিনমাসিন ও তার শাহজাদি সম্পর্কে খোঁজ খবর শুরু করে। সুলতান সামাজ শাহ সেই খবর পেয়ে ছুটে আসে শাহজাদার কাছে। বেটা, বেটা হীরা। জি আব্বা। তুমি নাকি সিনমাসিন সম্পর্কে খোঁজ খবর নিচ্ছ শুনলাম। হ্যাঁ আব্বা, আপনি ঠিকই শুনেছেন। কিন্তু কেন বেটা? সিনমাসিনে কি আছে? শুনেছি সিনমাসিনের শাহজাদি মুরা নাকি অপরূপ সুন্দরী, হুরি পরীদের থেকেও সুন্দরী। আমিও তাই শুনেছি, কিন্তু আর কিছু শোনোনি তো তুমি? শুনেছি আব্বা, শাহজাদি মুরার শাদির জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে। এক অদ্ভুত শর্ত দিয়েছে সেই শাহজাদি। সে নাকি প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের সঠিক উত্তর যে দেবে তাকেই নাকি সে বিয়ে করবে। আর উত্তর না দিতে পারলে বা ভুল হলে তার গর্দান নেবে। কি পাগলামি বলো তো বেটা। সিনমাসিনের মতো একটা সুলতানিয়ত, সম্রাট তামুজের পুত্র সম্রাট কামুসের মতো মহান মানুষ সেখানে সুলতান, আর তার শাহজাদি নাকি এমন পাগল, সুলতানিয়তের মান ইজ্জত সব ডুবিয়ে ছাড়ল। ডুবিয়ে ছাড়ার কি আছে আব্বা? আমার তো কৌতূহল হচ্ছে। বেটার মুখে এমন কথা শুনে চমকে ওঠে সুলতান সামাজ। কি বললে বেটা? কৌতূহল হচ্ছে? না 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 না, ওসব ওসব কৌতূহল টল তুমি ত্যাগ করো, মনকে বোঝাও। পাগলামি পাগলামি এসব। ওর তালে তালে নিজে পাগল হওয়ার কোনো মানে হয় না বেটা। কিন্তু আব্বা, আমি তো ভাবছি অন্য কথা। আর যাই ভাবো বেটা, আল্লাহ কসম, সিনমাসিনে যাওয়ার কথা ভেবো না। গুস্তাকি মাফ আব্বা, কিন্তু আমি যে সে কথাই ভাবছি। কি কি বললে তুমি? না 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 না, এ হতে পারে না, হতে পারে না। আমি নিশ্চয়ই ভুল শুনেছি নিশ্চয়ই। তুমি ওখানে যেতে চাইতে পারো না। আমাকে যাওয়ার অনুমতি দিন আব্বা। না। সুলতান সামাজ শাহ আগে থেকেই জানতো সিনমাসিনের ব্যাপারটা। দূত যে তার কাছেও এসেছিল খবর দিতে, কিন্তু সে খবর সে ইচ্ছা করে পাঁচকান হওয়া থেকে আটকেছে। শুধু শাহজাদা হীরার মঙ্গলের কথা ভেবে নয়, তার সালতানিয়াতের সকলের কথা ভেবে সে করেছে সেই কাজ। সে চায় না কোনো যুবক লোভে পড়ে এভাবে বেঘোরে প্রাণ হারাক। কিন্তু শেষ পর্যন্ত সুলতান সামাজ শাহর পরিকল্পনা সফল হয় না। তার একমাত্র বেটাই জেনে ফেলে ব্যাপারটা, আর জেনেই সিনমাসিনে যাওয়ার জন্য পা বাড়ায়। সুলতান সামাজ শাহ বহু চেষ্টা করেও আটকাতে পারে না নিজের বেটাকে। সারা সালতানিয়াত জেনে যায় যে শাহজাদা হীরা চলেছে সিনমাসিনে। কেন? শাহজাদি মুরাকে বিয়ে করতে। একা শাহজাদা হীরা
সিনমাসিনের প্রধান ফটকে গিয়ে দাঁড়ায়। ফটকের বাইরে পাথরের ওপর বড় বড় হরপে খোদাই করা সাবধান বাণী চোখে পড়ে প্রথমেই। লেখা আছে, শাহজাদিকে যদি বিয়ে করতে চাও তাহলে তার প্রশ্নের উত্তর দিতে হবে, না পারলে গর্দান যাবে। বাণী পড়ে শাহজাদা হীরা নিজের মনেই বলে, এই যে দেখছি একেবারে জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রধান ফটকের গায়ে পাথরে খোদাই করে লিখেছে, হারে সুলতান কামুস। নিশ্চয়ই নিজের মেয়েকে প্রয়োজনের অতিরিক্ত আদর দিয়েছে ছোটবেলায়। ভুল করেও যদি একটা দুটো চড়থাপ্পড় কষাতো গালে সময় থাকতে, তাহলে আজ এমন হতো না। যাই হোক, দেখি আমি তার কাজটা করে দিতে পারি কিনা। প্রধান ফটকের সাবধানবাণী পড়ে ফটকের পাশে রাখা বিশাল দামামায় আঘাত করে শাহজাদা। এমন দামামা প্রায় প্রতিটা সালতানিয়াতের প্রধান ফটকের পাশে রাখাই দস্তুর। বড় কাজের জিনিস এই দামামা। বিপদের সংকেত যেমন দেওয়া যায়, তেমন কেউ এসে ফটক বন্ধ দেখলে এতে আঘাত করে রক্ষীদের জানান দিতে পারে। শাহজাদা হীরা দামামায় আঘাত করতেই বুক কাঁপিয়ে শব্দ ওঠে। সঙ্গে সঙ্গে ফটক খুলে যায়। দুজন প্রহরী বেরিয়ে আসে। তারা সব শুনে শাহজাদা হীরাকে সসম্মানে নিয়ে যায় তাদের সুলতানের কাছে। পথে শাহজাদা দেখে গোটা শহরটায় কেমন যেন দুঃখের ছায়া। কারোর মুখে হাসি নেই। রাস্তায় বাচ্চারাও ছুটে বেড়াচ্ছে না। তারা পর্যন্ত আড়ালে আবডালে বসে রয়েছে কোনো এক অজানা সর্বনাশের অপেক্ষায়। সকলেই শাহজাদাকে দেখছে, করুণ তাদের দৃষ্টি। সুলতানের অবস্থাও তাই। সুলতান কামুসকে নিজের পরিচয় দিয়ে উদ্দেশ্য জানাতেই সুলতান বলে, সুলতান শামশাহ আমার বন্ধু মানুষ বেটা, আমার সঙ্গে সখ্যতা আছে। বহুকাল আগে আমি তোমাদের দেশ ভ্রমণে গিয়েছিলাম, তুমি জন্মাওনি তখন। তোমার আব্বা আমার বেশ খাতির যত্ন করেছিলেন, কিন্তু বেটা তোমাকে দেখে আমি খুশি হতে পারছি না। মাফ করবেন সুলতান কামুস, আপনি কি চান আমি ফিরে যাই? একদম বেটা, তুমি ফিরে যাও। আমার মেয়ের ভালো তোমায় করতে হবে না বেটা, ও তোমায় কোতল করবে। বন্ধু হয়ে বন্ধুর ছেলের এই করুণ পরিণতি আমি দেখতে পারবো না। আমি অনুরোধ করছি, তুমি ফিরে যাও। কিন্তু আমি যে একবার আপনার মেয়ের সামনে দাঁড়াতে চাই, একবার অন্তত জানতে চাই সে কি প্রশ্ন করে। না না বেটা, ওই ভুলটা করো না। এই তোমার আগে 100-রও বেশি লোক ওই ভুল করেছে। আজ তারা কেউ এই জাহাতে নেই। কেন তাদের মতো নিজের প্রাণটা খোয়াবে বেটা? শেহজাদা হয়েছ, প্রাণ যদি খোয়াতেই হয় তো যুদ্ধের ময়দানে খোয়াও, বীরের মৃত্যু সে। শাহজাদা হীরাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে সুলতান কামুস। শেষে প্রস্তাব দেয়, তুমি যদি ফিরতে না চাও তো ঠিক আছে, আমার কাছে থেকে যাও, আমার দরবারি হয়ে। ওসব শাদি ফাদির চক্করে যেও না বেটা। আমি তোমায় ভালো মেয়ে দেখে শাদি দেব। কিন্তু তবুও শাহজাদা হীরাকে কিছুতেই নিরস্ত করতে পারে না সুলতান। শেষে খানিক হতাশ হয়ে বলে, বেশ, তাহলে কিছুদিন বিশ্রাম নাও আগে, আরো ভাবো। যদি মনে হয় মত পরিবর্তন করবে তাহলে কোনো আপত্তি নেই, বরং আমি খুশি হব। আর যদি একান্তই মত পরিবর্তন না করো তাহলে তাহলে কি জাহাপানা? তাহলে তোমার নসিবে যা আছে তাই হবে। আমার কিচ্ছু করার নেই। আমি আমার মেয়ের সামনে তোমায় দাঁড় করিয়ে দেব। সুলতান কামুসের প্রাসাদে আতিথেয়তার কোনো ত্রুটি হয় না শাহজাদা হীরার। খেয়ে ঘুমিয়ে বেশ কেটে যায় কিছুদিন। শেষে এমন হয় যে আতিথ্যের আতিশয্যে রীতিমতো হাঁপিয়ে ওঠে শাহজাদা। কিন্তু সুলতান কামুস তবুও তাকে মেয়ের সামনে নিয়ে যায় না। রোজই একবার করে শোনে শাহজাদার অনুরোধ। আর কতদিন এভাবে থাকবো সুলতান হুজুর? এবার তো আমাকে আমার উদ্দেশ্য সাধন করার সুযোগ দিন, আমাকে শেহজাদির সামনে দাঁড় করান। আরে অত তাড়া কিসের বেটা?
তুমি আমার দোস্তের বেটা, আর দুটো দিন অপেক্ষা করো, আর একটু আদর যত্ন করি। সময় হলে বলতে হবে না তোমায়, আমি ঠিক নিয়ে যাব। একদিন এক খোঁজার কাছে খবর পায় শেহজাদা হীরা যে প্রত্যেকদিন দুপুরবেলা শেহজাদি প্রাসাদের বাগানে স্নান করতে যায়। সেখানে যে ফোয়ারাওয়ালা পুকুর আছে, যার চারপাশটা ময় নিচ পর্যন্ত শ্বেত পাথরে বাঁধানো, সেই হামামে সখীদের সঙ্গে খেলা করে সে। খেলতে খেলতে কোনো কোনো দিন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও তার খেলা শেষ হয় না। শেহজাদা হীরা ঠিক করে ওই বাগানেই সে দেখা করবে শেহজাদির সঙ্গে। কিন্তু কিন্তু খোঁজা যে বলল জোর পাহারা থাকে ওই বাগানে, তখন খোঁজাবান্দারা তো থাকেই, সেই সঙ্গে শেহজাদির পোষা চিতাবাঘ ঘোরে চারদিকে। বাঘ নাকি একটা নয়, গোটা 4-5। মানুষের চোখ এড়াতে পারলেও ওই চিতাবাঘের চোখ এড়িয়ে একটা মাছিও গলতে পারে না, লাফিয়ে এসে একেবারে টুটি কামড়ে ধরে। অনেক ভেবে শেহজাদা ঠিক করে বাগানটাকে আগে দেখতে হবে, তারপর পরিকল্পনা করতে হবে। ওই যে হুজুর, আজ সময় শেষ। আজ যাই তাহলে, দরবারে বহুত কাজ। দরবারে গিয়ে কিন্তু আবার কাহানির কথা ভাবতে শুরু করবেন না হুজুর। ভুলে যাবেন না, আপনার উজির কিন্তু অনেক দিনের পুরনো এবং বিশ্বস্ত। যতই হোক, এসব ব্যাপারে তো আর কাউকে বিশ্বাস করা যায় না। নিজের আব্বাকে সন্দেহ করতে বলছো দুনিয়াজাদ? না হুজুর, আমি সেভাবে বলিনি। কথা দিচ্ছি দরবারে গিয়ে কাহানির কথা আমি ভাববো না। শুধু বলে দাও, শেহজাদা হীরা ওই বাগানে ঢুকলো কি? মালি টালি সে যে ঢুকলো নাকি কোনো ছদ্মবেশ ধরে? সে যে ঢুকতে পারলই তেমন তো নাও হতে পারে হুজুর। আর ভেবে দেখুন, বাগানে ঢোকাটা কিন্তু বড় কথা নয়, বড় কথা সে ধরা পড়ল কিনা। একবার যদি ধরা পড়ে কি হবে ভাবতে পারছেন হুজুর? সে কি, তাহলে যে শাহজাদা হীরাকে প্রশ্ন করার আগেই কোতল করে দেবে সুলতান কামুসের মেয়ে? তাহলেই ভাবুন। না না বেগম, ধরা নিশ্চয়ই পড়বে না শাহজাদা হীরা। তাহলে তো কাহানিটাই খতম হয়ে যাবে, তাই না? কি বলো দুনিয়াজাদ? আমি ভাবছি মানুষের চোখ তো না হয় এড়ানো যাবে, কিন্তু ওই চিতাবাঘগুলোকে ফাঁকি দেবে কি করে? বেগম কিছু তো বলো। আজ রাতেই বলবো না হয় হুজুর, এখন সময় চলে যাচ্ছে। দেখতে গেলে সবচেয়ে বড় প্রশ্নটাই কিন্তু তোলেন না সুলতান শাহরিয়ার। ধরা যাক সবই ঠিকঠাক হয়, শাহজাদা হীরা অক্ষত গিয়ে দাঁড়ায় শাহজাদি মুরার সামনে। কিন্তু মুরা কি সহজে মেনে নেয় তার উপস্থিতি, নাকি তার প্রতি বিদ্বেষ জন্মায় শাহজাদির মনে? বিদ্বেষ যে এখানে কাম্য নয়। শাহজাদি মুরা যে তাহলে চটে গিয়ে প্রশ্ন করার আগেই বাতিল করে দিতে পারেন শাহজাদা হীরাকে, জানা যাবে আগামী পর্বে। ততক্ষণের জন্য সঙ্গী একটু ছোট্ট অপেক্ষা, আপনাদেরও আমাদেরও। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, সুলতান, পার্থ রয়, অম্মি, দেবযানী রায়গুপ্ত, হুসেন, আলাপন মুখার্জি, হাসান, স্বরূপ সরকার, নূর, অধ্যায় সাহা, জিনিয়া, সঙ্গীতা গাঙ্গুলি, সমাস, সৌভিক গুহ সরকার, হীরা, সায়ন্তন ঘোষ, হাকিম, অর্ঘ্যমাল্য মাইতি, উজির, রামস্বরূপ গাঙ্গুলি, সম্রাট, শেখর, দূত, আর্য জানা, পেটা, দেবজিৎ দে, সুপ্রভাত চক্রবর্তী, কামুস, স্পন্দন দাস। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়,
নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।